এজন্য আমার বুকের পটায় সাহস আছে, আমি পুরুষ মানুষ, আমি তোর মতন ওই যে লাথি খাওয়া ফুটবলার ব্যারিস্টারকে আমি ভয় পাবো। তুই আমার কি করবি না করবি সেটা পরের কথা, কিন্তু কথা হচ্ছে কি ভালো হয়ে যা, নাইলে আমারে চ্যালেঞ্জ করবেন না। পাগল হন আর ছাগল হন, আমরা কিন্তু খেলতে জানি, আমরা কিন্তু ভাইসা আসি নাই। আমার যে হুমকি, এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরেন গত এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি, দেখেন এই মহান সংসদে আমার কোনো কলিগ কিন্তু আমার পক্ষে দাঁড়ায়। যে ব্যক্তিটা দুবাইয়ে গিয়ে বড় বড় লেকচার, বড় বড় কথা বলেন, যা ব্যারিস্টার সুমনকে নিয়ে উনি যে সমস্ত কথা বলেছেন, সেই কথাগুলো যদি বাংলার মাটিতে বলতেন তাহলে হয়তোবা তার লাশটাও খুঁজে পাওয়া যেত না, নিঃস্ব হয়ে যেত মারের ঠেলায়। এদিকে নিক্সন চৌধুরী বলেছেন চ্যালেঞ্জ করা ভালো না, চ্যালেঞ্জ করলে বাংলাদেশে আসতে হবে, চ্যালেঞ্জ কাহাকে বলে, কত প্রকার দেখানো হবে। এদিকে ব্যারিস্টার সুমন অবশেষে বলেছেন যে আমি এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি যেখানে আমাকে মৃত্যুর হুমকি দেওয়ার পরেও আমার কলিগরা কেউ আমার পক্ষে একজনও কথা বলেন নাই, অর্থাৎ তার পক্ষে কোনো এমপি মন্ত্রীও কথা বলেন নাই। এটা আসলে মূল কারণ হচ্ছে ব্যারিস্টার সুমনের বিপক্ষে বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী, তার জন্যই কেউ কথা বলেন নাই। চলুন সেই কষ্ট, যন্ত্রণার, দুঃখের কথাটা ব্যারিস্টার সুমনের শুনে আসি আমরা। ধরেন এইবারে যে আমার যে হুমকি, এই যে আমার জীবনের হুমকি নিয়ে আমি ধরেন গত এক সপ্তাহ ধরে যে যন্ত্রণায় আমি আছি, দেখেন এই মহান সংসদে আমার কোনো কলিগ কিন্তু আমার পক্ষে দাঁড়ায় একটা কথাও বলে দেয়। আমার এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে আপনারা যারা আইনজীবীরা, আমার মনে হয় না একজনও বাকি আছেন যে আমার পার্সোনালি জিজ্ঞেস করেন নাই। আপনাদের সাথে আমার অনেকদিন চলার অভিজ্ঞতা হয়েছে, আমি বিশ্বাস করে বলতে পারি যে এই আপনাদেরকে দেখলে আমি সাংবাদিকদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে এই অতিথি হিসাবে না, আমি এইখানে আপনারা জানেন যে লাঞ্চের পরে আমি বিশেষ করে দাদার সাথে বসে লাঞ্চের পরে এই জায়গায় আসি, একটু শান্তি লাগে আমার এই রুমটাতে। কারণ এই রুমটাতে আসলে যাদের সাথে আসলে কথা বলে মনে হয় যে নিজের কষ্টের কথা, দেশের দুর্ভোগের কথা শান্তি মতে যে রুমটাতে বলা যায়, এটা হচ্ছে যে এই রুমটা। এই জন্য এখানে আমি আসি, আজকে দেখলাম আপনাদের এখানে দায়িত্ব হস্তান্তর হচ্ছে, দেখে ভালো লাগলো যে আপনারা নতুন নেতৃত্ব আপনারা দায়িত্ব নিচ্ছেন পুরাতন যারা, তাদের কাছ থেকে। তবে এটা মজার বিষয় থেকে যারা পুরাতন হচ্ছেন তারা পুরাতন হচ্ছেন না, বরং তারাও এখানে আসলে সহযোদ্ধা হিসাবে কাজ করে যাচ্ছে। এটা একটা বড় জিনিস, ভালো জিনিস। এখানে অনেকে দেখা যায় যে নির্বাচিত হওয়ার পর যিনি নির্বাচিত হতে পারেনি তিনি কিন্তু ওই জায়গা ছেড়ে যান বা ওইখানে আর জড়িত থাকেন না, কিন্তু এখানে দেখা যায় যে সবাই জড়িত থাকেন। বাই দ্য টাইম আপনাদের এই কমিটি দেখা যাচ্ছে যে কিছু নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংও আছে বা অনেক আমাদের ঘটনা ঘটতে পারে তাদের লাইফেও, সেই জন্য তারা চুপ রয়েছে। জানে ব্যারিস্টারের কথা যুক্তি আছে, কিন্তু তবুও তার পক্ষে কেউ কথা বলছেন না। শুধু তার পক্ষে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন তারই যে আইনজীবী যারা আছেন, তার কলিগরা যারা আছেন তারাই, তাছাড়া সরকারিভাবে কেউ কোনো প্রশ্নের উত্তর জানতে চায় নাই। কেননা এই সূত্রটা বাংলাদেশে অনেকেই আগের থেকে রয়ে গেছেন, যা এমপি মন্ত্রীরা এটা কখনোই মেনে নিতে পারছেন না। আর এই সূত্রটাকেই ব্যারিস্টার সুমন খুব কষ্টদায়ক মনে করেছে। চলুন আমরা নিক্সন চৌধুরীর কিছু কথা শুনে আসি, তাহলে বিন্দেশের নেতা পাগলরাও আমার উপরে চেয়েছে, বিন্দেশের পাগলও আমার উপরে চেয়েছে। না আমি কিছু কইছি, না আমি চিনি, না জীবনের নাম শুনছি। সে কয় আমার 3 থানায় বলে ভোট ডাকাতি করে আমি এমপি হয়েছি। এই আপনাদের কই আমি ভোট ডাকাতি করছি? আরে মিয়া, বাংলাদেশে ইলেকশন হলে একটাই হইতে, সেটা বাংলায়। ওই মিয়া নেতা হইতে চান, পরিচিতি হইতে চান, নিক্সন চৌধুরী নিয়ে কথা কইয়া পাগল বাইরে রাখা উচিত না, পাবনায় পাঠায় দেওয়া উচিত। আমি আপনারে চিনি না, জীবনে দেখি নাই, বাড়ি নোয়াখালী, আমি যাইও নাই জীবনে। হ্যাঁ, কাগজ দেখে আমার নাম কয়, আমি বলে কইছি তারে নিয়া। আরে মিয়া আপনি ওই প্লেয়ার যে নিক্সন চৌধুরী আপনার নিয়ে কবে? আপনি আমার স্বপ্নে দেখছে, পাগলায় স্বপ্নে দেখছে। পাগলায় স্বপ্নে না দেখলে পাগলা কয় আমি বলে ভোট
কাইটা এমপি হয়েছি। আরে বাংলায় আছেন, বাংলাদেশের নির্বাচন হইলে দুইবার এই 3 থানায় হয়েছে মিয়া। আপনি যেই হন মিয়া, পাগলামি করেন কে? পাগলদের স্থান রাস্তায় না পাগলাগারোতে। তাই সরকারকে অনুরোধ করব, এইসব পাগলদের যত শীঘ্রই পারেন পাবনায় আটকান, নলে গণদোলাই এমন খাবে যার চেহারা চেনা যাবে না। আরে নোয়াখাইলা কোথার থেকে আইছেন চিনিও না, আমি জীবনে দেখিও নাই। পরিচিতি হইতে চায়, বুঝেন নাই? পরিচিতি বাড়াইতে চায়, নইলে আমি উনি কয় যে ওনার যে রাজনৈতিক বয়স আমার বলে এই বয়সই হয় নাই। আরে ওস্তাদ, ওরকম আরেকটা প্লেয়ার বাংলায়ও ছিল যার রাজনৈতিক বয়স আমারও বয়স না, কিন্তু তারেও খুঁজা পাওয়া যাচ্ছে না, আর আপনারও খুঁজা পাওয়া যাবে না। আপনাকে প্রমাণ করতে হবে পাগলা যে আমি আপনারে কিছু কইছি কিনা। যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমি আপনাকে নিয়ে কথা বলছি, রাজনীতি ছাইরা দেবো, ইস্তেফা দিয়ে দেবো এমপি গিরির থেকে। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে সরকারের কাছে অনুরোধ রইল, পাগলারে অতি শীঘ্রই পাবনায় যে চেন দিয়া বাইন্দা রাখবে। আমি আমার জ্বালায় বাঁচি না, আমি যাবো নোয়াখালীতে। আমি আমার নিজের ব্যথাই বাঁচি না, ফরিদপুর নিয়ে আমি যাবো নোয়াখালীতে। তা তারপরও পাগলায় কইছে, ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে দিলাম যে আমি এই লোকের নামও জানতাম না, হঠাৎ একদিন মোবাইল গুলো দিয়ে আমারে গাইলাইতেছে। পাগলায় মনে হয় আমার চাচার কাছ থেকে মাল খাইছে, চাচারে দিতে। নাহলে কোথায় নোয়াখালী, আমি জীবনও যাই নাই। আর সে আমারে নিয়ে কথা কয়। আরে আমারে চ্যালেঞ্জ করবেন না, পাগল হন আর ছাগল হন, আমরা কিন্তু খেলতে জানি, আমরা কিন্তু ভাইসা আসি নাই। আমার বাবা 3 বার এমপি ছিল, আমার ভাই 6 বার এমপি, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিল, মুক্তিযোদ্ধা ছিল, আপনার মতন ফালতু পাগল ছিল না। তাই যারে নিয়াই কন, আসেন প্রমাণ করবেন। দুইবার জনগণ আমারে ভোট দিছে, বাংলাদেশের সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন আমার থানায় হয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানে। তাই নেতা হইতে হইলে তো মানুষের নিয়ে কথা না কইয়া পাগলামি অন্য কোথাও করেন। কারণ পাগল ঠিক করার ওষুধ আমাদের বাংলার মানুষ চিনে। বড় পাগল রে অনেকবার ওষুধ দিছে, পাগল কিভাবে ঠিক করতে হয় বাংলার মানুষ জানে। আর এই ছোট পাগল ঠিক করে তো ভাঙ্গাও লাগবে না। আমার চরবদ্দশন উপজেলা যে ছোট উপজেলা, সেখানকার মানুষই ওই পাগল ঠিক করতে পারে। ভাই একটু আওয়াজ কম করেন। করোনা ভাইরাস আসছে, সারা পৃথিবী থমকে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে সারা পৃথিবীতে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। বাংলাদেশে এই করোনা ভাইরাস আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই গরিব দেশ নিরুপায় হয়ে লকডাউন দিয়েছিল। আপনারা ভুলে গেছেন? লকডাউন দিয়েছিল আমার ভেনালা ভাইরা। দর্শক, ইতিমধ্যে আপনারা নিক্সন চৌধুরীর কথাও শুনেছেন এবং ব্যারিস্টার সুমনের কথাও শুনেছেন এবং আপনারা আরাব খানের কথা শুনেছিলেন হেডলাইনেই। কিন্তু কেন এই হেডলাইনে আরাব খানকে দিয়েছিলাম? কারণ একটা